আসসালামু আলাইকুম। ফিজিওলজি আইটেম প্রিপারেশন প্রোগ্রামে আজকে আমরা পড়ব রেড ব্লাড সেল সম্পর্কে। প্রথমে আমাদের যা জানতে হবে তা হচ্ছে এরিথ্রোপয়েসিসের ডেফিনেশন। এরিথ্রোপয়েসিস মিন্স দ্য প্রসেস অফ ফর্মেশন অফ এরিথ্রোসাইট আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। মানে আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে যেই প্রক্রিয়ায় মানে এই আরবিসিটা গঠিত হয়, এরিথ্রোসাইটটা গঠিত হয়, সেটাই হচ্ছে এরিথ্রোপয়েসিস। আর এটা শুরু হয় ইন্ট্রাইউটেরাইন লাইফের তৃতীয় সপ্তাহ থেকে। তারপরের যেটা আমাদের জানতে হবে তা হচ্ছে সাইট অফ এরিথ্রোপয়েসিস, মানে এরিথ্রোপয়েসিসের যে সাইটটা আছে, কোথা থেকে এটা সিনথেসিস হয়, তৈরি হয়, সেই পয়েন্টগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে ইন্ট্রাইউটেরাইন লাইফে ফ্রম 3rd উইক টু 3rd মান্থ হচ্ছে মেসোডার্ম অফ দ্য ইয়ক সেক। ফ্রম 3rd মান্থ টু 5th মান্থ লিভার অ্যান্ড স্প্লিন। ফ্রম 5th মান্থ টু বার্থ রেড বোন মেরো। মানে 3 সপ্তাহ থেকে 3 মাস বয়স পর্যন্ত মেসোডার্ম থেকে সিনথেসিস হয়, এরিথ্রোপয়েসিস হয়। আর 3 মাস থেকে 5 মাস বয়সে লিভার আর স্প্লিন থেকে এরিথ্রোপয়েসিস হয়। আর 5 মাস থেকে জন্ম পর্যন্ত মানে যখন বার্থ হয় সেই সময় পর্যন্ত রেড বোন মেরো থেকে এই আরবিসি সিনথেসিস হয় বা এরিথ্রোপয়েসিস হয়। ফ্রম বার্থ টু 20 ইয়ার মানে জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত রেড বোন মেরো থেকে এরিথ্রোপয়েসিস হয়। আফটার 20 ইয়ার্স মানে 20 বছর পর থেকে বাকি সারা জীবন রেড বোন মেরো অফ ভার্টিব্রা, স্টার্নাম, রিবস, বোনস অফ দ্য স্কাল অ্যান্ড পেলভিস, আপার এন্ড অফ দ্য হিউমেরাস অ্যান্ড ফিমার, মানে এইসব জায়গা থেকে বাকি সময় এরিথ্রোপয়েসিস হয়ে থাকে। এরপর আমাদের জানতে হবে যে কত ধরনের এরিথ্রোপয়েসিস আছে। এরিথ্রোপয়েসিস হচ্ছে মেসোব্লাস্টিক টাইপের, হেপাটিক টাইপের, আর এটা হচ্ছে মাইলয়েড টাইপের। তো মেসোব্লাস্টিক এরিথ্রোপয়েসিসটা কি? ফ্রম 3rd উইক টু 3rd মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ প্রিমিটিভ নিউক্লিয়াস আরবিসি আর প্রডিউসড ইন্ট্রাভাস্কুলারলি ফ্রম দ্য মেসোডার্ম অফ দ্য ইয়ক সেক। দিস ইজ কল্ড দ্য মেসোব্লাস্টিক এরিথ্রোপয়েসিস। মায়ের গর্ভের 3 সপ্তাহ থেকে 3 মাস বয়সে যে এরিথ্রোপয়েসিসটা হইল মেসোডার্ম থেকে, মানে ইয়ক সেকের মেসোডার্ম থেকে, সেইটাই হচ্ছে মেসোব্লাস্টিক এরিথ্রোপয়েসিস। হেপাটিক এরিথ্রোপয়েসিসটা কি? ফ্রম 3rd মান্থ টু 5th মান্থ অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ নিউক্লিয়েটেড আরবিসি প্রডিউসড এক্সট্রাভাস্কুলারলি ফ্রম দ্য লিভার, স্প্লেন অ্যান্ড লিম্ফ নোড। মানে 3 মাস বয়স থেকে 5 মাস বয়সের ইন্ট্রাইউটেরাইন লাইফের তখন যে এরিথ্রোপয়েসিসটা হয় সেটা হয়ে থাকে লিভার থেকে, স্প্লিন থেকে। বিশেষ করে লিভার থেকেই মেইনলি এই এরিথ্রোপয়েসিসটা হয়ে থাকে, তাই এটা হচ্ছে আমাদের হেপাটিক এরিথ্রোপয়েসিস। মাইলয়েড এরিথ্রোপয়েসিস ফ্রম 5th মান্থ of the pregnancy of the delivery and after birth non-nucleated RBC are produced extravascularly from the red bone marrow of the bones. This is called myeloid erythropoiesis. মানে প্রেগনেন্সির 5 মাস বয়স থেকে ডেলিভারি পর্যন্ত এবং ডেলিভারি হওয়ার পর থেকে যে নন নিউক্লিয়েটেড মানে আমাদের আরবিসির যে নিউক্লিয়াস থাকে না সেইটা প্রডিউস হয়ে থাকে রেড বোন মেরো থেকে। বোনসের যে রেড বোন মেরো আছে সেইখান থেকে প্রডিউস হয়, আর এর জন্য এর নাম হচ্ছে মাইলয়েড এরিথ্রোপয়েসিস। এছাড়াও আমাদের জানতে হয় হোয়াট ইজ মেডুলারি অ্যান্ড এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস। এই কোশ্চেনটাও ভাইভাতে জিজ্ঞেস করা হয়। মেডুলার এরিথ্রোপয়েসিস হচ্ছে দি এরিথ্রোপয়েসিস ইন দ্য রেড বোন মেরো ইজ কল্ড মেডুলারি এরিথ্রোপয়েসিস। মানে রেড বোন মেরোতে যে এরিথ্রোপয়েসিসটা হয়ে থাকে সেটা হচ্ছে মেডুলারি এরিথ্রোপয়েসিস। নর্মাল এরিথ্রোপয়েসিস ইন অ্যাডাল্ট অ্যান্ড ইন লেটার হাফ অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ ইজ মেডুলারি এরিথ্রোপয়েসিস। এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিসটা কি? The erythropoiesis in the site other than red bone marrow such as liver, spleen, lymph node, mesoderm of the yolk sac is called extramedullary erythropoiesis. মানে মূল কথা হচ্ছে যদি রেড বোন মেরো থেকে এরিথ্রোপয়েসিস হয় সেটা হচ্ছে মেডুলারি, আর যদি রেড বোন মেরো ছাড়া অন্য কোনো জায়গা থেকে এরিথ্রোপয়েসিস হয়ে থাকে সেটা হচ্ছে এক্সট্রা মেডুলারি এরিথ্রোপয়েসিস। আমাদের ভাইবার জন্য বা রিটেনের জন্য দুইটা ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে স্টেপ অফ এরিথ্রোপয়েসিস। খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্টেপ হচ্ছে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, কমিটেড স্টেম সেল, প্রোএরিথ্রোব্লাস্ট, বেসোফিল এরিথ্রোব্লাস্ট, পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট, এরিথ্রোসাইট। মানে রেটিকুলোসাইট এটা হচ্ছে ইন্টার সার্কুলেশন, দেন হচ্ছে এরিথ্রোসাইট। আমাদের পরের প্রশ্ন হচ্ছে ম্যাচুরেশন ক্যারেক্টারিস্টিক অফ আরবিসি। মানে আরবিসি ম্যাচিউরড হয়ে গেলে কেমন হয়, এর শেপটা কেমন হয় বা এটা দেখতে কেমন হয়। ডিক্রিজ ইন সেল সাইজ মানে সাইজটা ছোট হয়ে যাবে।
ইনক্রিজ কন্ডেনসেশন অ্যান্ড ফাইনালি পিকনোসিস অফ দ্য নিউক্লিয়াস, মানে এই আরবিসির কন্ডেনসেশন মানে ঘনত্বটা বাড়বে আরও। অ্যাকুমুলেশন অফ হিমোগ্লোবিন মানে ম্যাচুরেশন হলে হিমোগ্লোবিন সেখানে অ্যাড হবে। এখান থেকে আমাদের জানতে হবে যে চেঞ্জেস অর স্টেজেস অফ এরিথ্রোপয়েসিস, মানে এরিথ্রোপয়েসিস যে হচ্ছে সেটার কোন স্টেজে কী ধরনের চেঞ্জ হচ্ছে সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে আমাদের এখান থেকে যা মনে রাখতে হয় তা হচ্ছে সাইটোপ্লাজমের কি কালার চেঞ্জ হচ্ছে, আর হিমোগ্লোবিন কখন অ্যাপেয়ার হচ্ছে, নিউক্লিয়াস কখন ডিসঅ্যাপেয়ার হচ্ছে, এই বিষয়গুলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে। এরপর আমাদের যা জানতে হবে তা হচ্ছে ফ্যাক্টর নেসেসারি ফর ডেভেলপমেন্ট অফ আরবিসি। এইটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, রিটেনেও মাঝে মাঝে আসে, তবে ভাইবার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের কি কি ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরগুলো আমাদের মনে রাখতে হবে, আর কেন দরকার, এই ফ্যাক্টরগুলো কেন দরকার। সেই সাথে আমাদের ফিজিওলজিক স্টিমুলেটিং ফ্যাক্টর কী কী আছে, ইরিথ্রোপয়েটিন, তারপরে ক্রনিক কিডনি ডিজিজ, হাইপোক্সিয়া, হরমোন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন। তো এইসব ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমাদের এরিথ্রোপয়েসিস বাড়ে, কোন ক্ষেত্রে কমে, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এইগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়। যেরকম এখান থেকে জিজ্ঞেস করা যে হাইপোক্সিয়া হলে আমাদের এরিথ্রোপয়েসিস বাড়বে না কমবে, বা আমাদের যদি হরমোন কোনোটা যেরকম টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা গ্রোথ হরমোন যদি বাড়ে বা কমে, সেটার ক্ষেত্রে এরিথ্রোপয়েসিস কেমন হবে, বাড়বে না কমবে, এইভাবে জিজ্ঞেস করা হয়। ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে ম্যাচুরেশন ফ্যাক্টর অফ এরিথ্রোপয়েসিস। এইটা আমাদের ভাইভাতে অনেক জিজ্ঞেস করা হয়, যেরকম আয়রন, ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যালসিয়াম, ভিটামিন B12, ফোলিক অ্যাসিড, ভিটামিন সি, এইসব আমাদের বলতে হবে। আর আমাদের এরিথ্রোপয়েটিনের সংজ্ঞাটা জিজ্ঞেস করা হয়, এটা ডেফিনেশনটা জিজ্ঞেস করা হয়, যেরকম ইট ইজ এ সার্কুলেটিং গ্লাইকোপ্রোটিন হরমোন হুইচ ইন হায়ার অর্গানিজম ইজ দ্য প্রাইম রেগুলেটর অফ এরিথ্রোপয়েসিস। এই সংজ্ঞাতে গ্লাইকোপ্রোটিন হরমোন অবশ্যই উচ্চারণ করতে হবে, তা নাহলে এই সংজ্ঞা অ্যাকসেপ্টেড হবে না। ইট ইজ এ সার্কুলেটিং গ্লাইকোপ্রোটিন হরমোন, মানে এটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন হরমোন যেটা এরিথ্রোপয়েসিসের মেইন রেগুলেটর হিসেবে কাজ করে। আর এটার কেমিক্যাল স্ট্রাকচারটাও জিজ্ঞেস করা হয় মাঝে মাঝে, যেরকম হচ্ছে প্রোটিন থাকে 74% আর কার্বোহাইড্রেট থাকে এখানে 26%। আর সোর্সটা কি থাকে এখানে 85% অফ এরিথ্রোপয়েটিন কামস ফ্রম দ্য কিডনি, মানে কিডনি থেকে এই এরিথ্রোপয়েটিনটা আসে। আর 15% এরিথ্রোপয়েটিন আসে লিভার থেকে। মরফোলজি অফ আরবিসি, শেপটা হচ্ছে সার্কুলার বাইকনকেভ ডিস্ক। বাইকনকেভ মানে দুই পাশ থেকে হচ্ছে অবতল, এটার নাম হচ্ছে বাইকনকেভ, মানে দুই পাশেই কনকেভ থাকবে। ডায়ামিটার হচ্ছে 7.8 মাইক্রোমিটার, থিকনেস 2.5 মাইক্রোমিটার, আর হচ্ছে সারফেস এরিয়া 140 মাইক্রোমিটার স্কোয়ার, ভলিউম হচ্ছে 90 to 95 ঘন মাইক্রোমিটার। নন নিউক্লিয়েটেড, ইচ আরবিসি কন্টেন 29 পিকোগ্রাম অফ হিমোগ্লোবিন। এইটা অনেক জিজ্ঞেস করা হয় যে একটা আরবিসিতে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে। সেই সাথে আমাদের জানতে হবে আরবিসির ফাংশন, রেসপিরেটরি ফাংশন, অ্যাসিড বেস ব্যালেন্স, মেনটেন্যান্স অফ ভিসকোসিটি, প্রোডাকশন অফ পিগমেন্ট, ডিটারমিনেশন অফ ব্লাড গ্রুপ, আয়নিক ব্যালেন্স। এই সব কাজগুলো আরবিসি করে থাকে। মানে রেসপিরেশনের সময় কি কাজ করে থাকে, অক্সিজেনটাকে লাংস থেকে সেলের মধ্যে নিয়ে যায়, আবার সেল থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা লাংসে নিয়ে আসে। অ্যাসিড বেস ব্যালেন্স কেন এটা, আর অ্যাসিড বেস ব্যালেন্স হিসেবে কীভাবে কাজ করে, এটা বাফার হিসেবে কাজ করে। বাফার হিসেবে কাজ করলে এটা অ্যাসিড বেস ব্যালেন্স করে থাকে বা মেনটেন্যান্স করে থাকে। সেই সাথে ভাইবার জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য শেপ অফ আরবিসি অ্যান্ড হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দিস শেপ। মানে আরবিসির নর্মাল শেপ হচ্ছে সার্কুলার বাইকনকেভ, তো এটার অ্যাডভান্টেজগুলো আমাদের জিজ্ঞেস করা হয় যে এটার অ্যাডভান্টেজটা কী। তো অ্যাডভান্টেজ হচ্ছে ইট অ্যালাউ কনসিডারেবল অল্টারেশন অফ সেল ভলিউম উইদাউট ইনক্রিজিং দ্য tension on the cell membrane. It can accommodate mass fluid in hypotonic environment. It can easily squeeze when it is passed through the capillary pore. মানে হচ্ছে যে এইটার ভিতরে অনেক বেশি জায়গা থাকে, যার কারণে এটা অনেক বেশি ফ্লুইড ধারণ করতে পারে, আর এটা স্কুইজ করতে পারে সহজেই, যার কারণে ক্যাপিলারি পোর দিয়ে সহজেই যাইতে পারে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস ইন দ্য আরবিসি, মানে আরবিসিতে নিউক্লিয়াস না থাকার কী সুবিধা। ইট গিভস দ্য বাইকনকেভিটি অফ দ্য আরবিসি, মানে আরবিসির যে বাইকনকেভ শেপ, ইট অলসো গিভস মোর রুম
ফর দ্য হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিনের জন্য এটা বেশি জায়গা দিয়ে থাকে। মানে নিউক্লিয়াস নাই তাই এখানে হিমোগ্লোবিনের জন্য বেশি জায়গা দিতে পারতেছে। যদি নিউক্লিয়াস থাকতো তাহলে এখানে জায়গা অতটা দিতে পারতো না বা জায়গা অতটা থাকতো না। অ্যাবনর্মাল ফর্ম অফ আরবিসি, তো এখান থেকে আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই জানতে হবে যে মাইক্রোসাইট মানে কি, ম্যাক্রোসাইট মানে কি, হাইপোক্রোমিক মানে কি, অ্যানাইসোসাইটোসিস, পৈকিউলোসাইটোসিস, এইসব বিষয়গুলো আমাদের জানতে হবে। মাইক্রোসাইট হচ্ছে আরবিসির যে নর্মাল সাইজটা আছে সেই সাইজ ছোট হয়ে যাওয়া, আর ম্যাক্রোসাইট হচ্ছে আরবিসির নর্মাল সাইজের তুলনায় সেটা যদি বড় হয়ে যায় সেটা হচ্ছে ম্যাক্রোসাইট। হাইপোক্রোমিক হচ্ছে আরবিসির যে নর্মাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা থাকবে, মানে যে কালারটা প্রডিউস করতো নর্মাল হিমোগ্লোবিন থাকার কারণে, সেইটার চাইতে যদি কম হিমোগ্লোবিন থাকে, কম কালার প্রডিউস হয়, সেটা হচ্ছে হাইপোক্রোমিক। অ্যানাইসোসাইটোসিস হচ্ছে এ ভেরিয়েশন ইন সাইজ অফ দ্য আরবিসি ফ্রম দ্য নর্মাল সাইজ ইজ কল্ড অ্যানাইসোসাইটোসিস। মানে আরবিসির নর্মাল যে সাইজ আছে সেইটা এক এক আরবিসি সেলের জন্য, রেড ব্লাড সেলের জন্য আলাদা আলাদা হবে, মানে এক একটা এক এক রকম সাইজের হবে, সেটা হচ্ছে অ্যানাইসোসাইটোসিস। পৈকিউলিওসাইটোসিস হচ্ছে এ ডিভিয়েশন ফ্রম নর্মাল শেপ অফ দ্য আরবিসি ইজ কল্ড পৈকিউলিওসাইটোসিস। মানে আরবিসির যে নর্মাল শেপ আছে সেই শেপটা যদি নষ্ট হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, সেইটা হবে পৈকিউলিওসাইটোসিস। সেই সাথে জানতে হবে আমাদের নর্মোসাইট, নর্মোক্রোমিক, হিমোপোয়েসিস, হিমোলাইসিস। নর্মোসাইট হচ্ছে আরবিসি যখন নর্মাল সাইজে থাকে সেটা হচ্ছে আমাদের নর্মোসাইজ, সেটা হচ্ছে আমাদের নর্মোসাইট। নর্মোক্রোমিক হচ্ছে যদি আরবিসির হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন নর্মাল থাকে সেটা হচ্ছে নর্মোক্রোমিক। হিমোপোয়েসিস হচ্ছে দি প্রসেস অফ ফর্মেশন অফ আরবিসি আন্ডার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, মানে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে যদি আরবিসিটা প্রডিউস হয়ে থাকে, ফর্মেশন হয়ে থাকে, সেটা হচ্ছে হিমোপোয়েসিস। হিমোলাইসিস হচ্ছে দি প্রসেস অফ ব্রেকডাউন অফ আরবিসি, মানে আরবিসি ভেঙে যাওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে হিমোলাইসিস। হোয়াট আর দ্য পিকুলারিটিস অফ আরবিসি, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি জিজ্ঞেস করা হয়। অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াস থাকে না। অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া অ্যান্ড গ্লাইকোজেন, মানে এটা থাকে না। অ্যাবসেন্স অফ ডিএনএ, আরএনএ, ইট কন্টেন হিমোগ্লোবিন, মানে এইসব কথাগুলো হচ্ছে পিকুলারিটিস অফ আরবিসি। এখন আমরা দেখব ইএসআর সম্পর্কে। ইএসআর থেকে আমাদের যে বিষয়গুলো লাগে তা হচ্ছে আমাদের ইএসআর যে মেথডগুলো আছে, আমরা কিভাবে ইএসআর নির্ণয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের ওয়েস্টারগ্রিন মেথড আর একটা হচ্ছে উইনট্রপ মেথড। দুইটা মেথডের মাধ্যমে আমরা ইএসআর নির্ণয় করে থাকি। আর এটার ভ্যালু হচ্ছে ওয়েস্টারগ্রিন মেথডে হচ্ছে 0 to 6 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার মেলের ক্ষেত্রে, আর 0 to 12 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার ফিমেলের ক্ষেত্রে। এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, সবচেয়ে বেশি পপুলার এটাই। উইনট্রপ মেথডের ক্ষেত্রে 0 to 12 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার আর 0 to 18 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স ইএসআর, এই টপিকস থেকে আমাদের অবশ্যই দেখতে হবে যে কোন ফ্যাক্টর বাড়লে ইএসআর বাড়ে বা কমে, কোন ফ্যাক্টর কমলে ইএসআর বাড়ে বা কমে, এই বিষয়গুলো আমাদের এইখান থেকে দেখে নিতে হবে। এইগুলো অনেক জিজ্ঞেস করা হয়। কন্ডিশন উইথ ইনক্রিজ ইএসআর, কন্ডিশন উইথ ডিক্রিজ ইএসআর, খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকসগুলো, এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। ইএসআর বেড়ে যায় ফিজিওলজিক্যাল কন্ডিশনে, মানে নর্মাল বডিতে, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনেই। কখন বাড়ে? মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে, প্রেগনেন্সির ক্ষেত্রে, হাই অ্যাটমসফেরিক প্রেশারের ক্ষেত্রে। আর প্যাথোলজিক্যাল কী কী আছে? মাল্টিপল মাইলেমা, মেলিগনেন্সি, মাইকোটাল ইনফ্রাকশন, অ্যাকিউট রিউমেটিক ফিভার, কোলাজেন ডিজিজ, হিমোরেজ, ক্রনিক ইনফ্লামেশন, সিভিয়ার এনিমিয়া, এইসব ক্ষেত্রে ইএসআর বেড়ে যায়। আর ইএসআর কমে যায় নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন কোথায়? সেটা হচ্ছে হাই অ্যালটিটিউডে, মানে পাহাড়ের উপরে বা উঁচু কোনো জায়গায় উঠলে, ইন ডিহাইড্রেশন, ইন ডিফেক্ট ইন রিউলেক্স ফরমেশন। আর প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে পলিসাইথেমিয়া ভেরা, হিমোক্রোমাটোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, হ্যাপাটিক ফেলর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলর, এইসব ক্ষেত্রে আমাদের ইএসআর কমে যায়। এখন আমরা দেখব যে হিমোগ্লোবিন সম্পর্কে। হিমোগ্লোবিনের ডেফিনেশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, ধরে মাঝে মাঝে, কিন্তু হিমোগ্লোবিনের যে ভ্যালু, নর্মাল ভ্যালু, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। মেলের ক্ষেত্রে হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। আমরা অ্যাভারেজ মান বলার চাইতে রেঞ্জে বলবো, কারণ রেঞ্জের মানেই সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল হয়। ফাংশন অফ হিমোগ্লোবিন, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তা হচ্ছে
transport of oxygen from lungs to the tissue and carbon dioxide from tissue to the lungs. It is an important blood buffer, maintenance acid-base balance of blood, formation of various pigment. It reserves iron and protein. মানে এগুলো অক্সিজেনটাকে লাংস থেকে টিস্যুতে নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা লাংস পর্যন্ত নিয়ে আসে, মানে টিস্যু থেকে লাংস পর্যন্ত নিয়ে আসে। সেই সাথে এটা ব্লাড বাফার হিসেবে কাজ করে, অ্যাসিড বেস ব্যালেন্স করে থাকে, তারপর বিভিন্ন রকম রং বা কালার প্রডিউস করে থাকে, যেরকম বিলিরুবিন, স্টার্কোবিলিন, ইউরোবিলিন এইসব। আর এটা আয়রন আর প্রোটিন রিজার্ভ হিসেবে, আর এটা আয়রন এবং প্রোটিনকে রিজার্ভ করে থাকে। কেমিক্যাল স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন, এটা লেস ইম্পর্টেন্ট একটা বিষয়। এখান থেকে আমাদের যা জানবো তা হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারে একটা রিং থাকে, সেটা হচ্ছে পাইরোল রিং। কয়টা পাইরোল রিং থাকে? 4টা, 4 পাইরোল রিং থাকে। আর এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আলফা অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে, বিটা অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে, এইসব বিষয়গুলো এখান থেকে আমরা জানবো, তাহলে আমাদের এই টপিকস হয়ে যাবে। সেই সাথে আমাদের হিমোগ্লোবিন সিনথেসিসের যে স্টেপসগুলো আছে সেটা আমাদের অনেক জিজ্ঞেস করা, তাই আমরা হিমোগ্লোবিন সিনথেসিসটা ভালোভাবে দেখব। যে হিমোগ্লোবিন সিনথেসিসে 2টা ভাবে হয়ে থাকে, মানে 2টা ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে হিম সিনথেসিস আর একটা হচ্ছে গ্লোবিন সিনথেসিস। এখানে র মেটেরিয়াল হচ্ছে সাকসিনাল কোয়ে, গ্লাইসিন, আয়রন। সাইট অফ সিনথেসিস হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মানে হিম সিনথেসিস হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াতে। আর এখানে স্টেপসগুলো কী কী আছে? অ্যাসিটিক অ্যাসিড ইজ কনভার্ট টু সাকসিনাইল কোয়ে ইন দ্য ক্রেবস সাইকেল, মানে ক্রেবস সাইকেলের অ্যাসিটিক অ্যাসিডটা সাকসিনাইল কোয়ে কনভার্ট হয়। তারপরে 2 সাকসিনাইল কোয়ে প্লাস 2 গ্লাইসিন, মানে এই 2টা মিলে পাইরোল গঠন করে। 4 পাইরোল প্রোটোপোরফাইরিন 9 গঠন করে থাকে। প্রোটোপোরফাইরিন 9 আর এটার সাথে আয়রন যুক্ত হয়ে হিম গঠন করে। গ্লোবিন সিনথেসিসটা কীভাবে হয়? র মেটেরিয়াল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর এটা হয়ে থাকে রাইবোজোমে। স্টেপস হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়, আর এমআরএনএ থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়, যেটা হচ্ছে গ্লোবিন ট্রান্সলেশনের মাধ্যমে এটা হয়ে থাকে। ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে হিম আর পলিপেপটাইড মিলে হিমোগ্লোবিন চেইন গঠন করে, সেটা আলফা অথবা বিটা। আর 2 আলফা চেইন আর 2 বিটা চেইন মিলে হিমোগ্লোবিন এ গঠন করে থাকে। ফ্যাক্টর রিকোয়ার ফর হিমোগ্লোবিন সিনথেসিস, এটা আমাদের জানতে হবে কি কি ফ্যাক্টর কাজ করে। ফার্স্ট ক্লাস প্রোটিন, মেটালস, ভিটামিন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, পোরফাইরিন, বাইল সল্ট, এইসব জিনিসগুলো আমাদের লাগবে এই হিমোগ্লোবিন সিনথেসিসের ক্ষেত্রে। রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে যে হিমোগ্লোবিনের ক্লাসিফিকেশন, মানে নর্মাল হিমোগ্লোবিন কী আছে আর প্যাথোলজিক্যাল বা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কী আছে। তো অ্যাডাল্ট, ফিটাল, এমব্রায়োনিক এই 3টা ক্ষেত্রে আমাদের নর্মাল হিমোগ্লোবিন কী কী আছে শুধু এই নামগুলো দেখব, আর অ্যাবনর্মাল হিমোগ্লোবিনের এই যে নামগুলো আছে সেই নামগুলো দেখব। স্ট্রাকচার খুব একটা আসে না বা এটা লাগেও না, জিজ্ঞেসও করা হয় না। রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে যে ব্রেকডাউন অফ আরবিসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অবশ্যই জানতে হবে এবং পারতে হবে। প্রথমে আমাদের এখানে কি হয় সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ ফ্র্যাজাইল আরবিসি, মানে ভঙ্গুর আরবিসিটা ডিস্ট্রাক্ট হয় বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, মানে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দিয়ে ওই ভঙ্গুর আরবিসিটা ভেঙে যায়। রিলিজ অফ হিমোগ্লোবিন, মানে হিমোগ্লোবিন তারপরে সেখান থেকে রিলিজ হয় আরবিসি ভেঙে যাওয়ার পর। হিমোগ্লোবিন ইজ ফ্যাগোসাইটোসড বাই ম্যাক্রোফেজ অ্যান্ড ইজ স্প্লিটেড ইনটু হিমোগ্লোবিন, মানে তারপরে এটা ভেঙে ফ্যাগোসাইটোসড হয়, হিম অ্যান্ড গ্লোবিন প্রডিউস করে থাকে। আর এই গ্লোবিনটা অ্যামাইনো অ্যাসিড হিসেবে কাজ করে ব্লাডে চলে যায়, তাহলে রইল শুধু হিম। হিম ইজ ব্রোকেন ইনটু, মানে হিমটা তারপরে ভেঙে যায়, বিলিভার্ডিন এবং আয়রন প্রডিউস করে। আয়রন আবার স্টোর হয়ে যাবে আর রিইউজ হয়ে যায়, তাহলে রইল শুধু বিলিভার্ডিন। ওই বিলিভার্ডিন থেকে বিলিরুবিন প্রডিউস হয়, আর এই বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে ফ্রি বিলিরুবিন মানে প্লাজমাতে চলে আসে। বিলিরুবিন এন্টার ইনটু হ্যাপাটোসাইট, মানে এই প্লাজমার মাধ্যমে, ব্লাডের মাধ্যমে এই হ্যাপাটোসাইটে বিলিরুবিনটা প্রবেশ করে। গ্লুকুরোনিক অ্যাসিড কম্বাইন্স উইথ বিলিরুবিন বাই দ্য অ্যাকশন অফ গ্লুকুরোনাইল ট্রান্সফারেস, মানে গ্লুকুরোনাইল ট্রান্সফারেস এনজাইমের মাধ্যমে গ্লুকুরোনিক অ্যাসিড এই বিলিরুবিনের সাথে বাইন্ড করে বা কাজ করে থাকে, অ্যাকশন করে থাকে। তারপরে কি হয়? বিলিরুবিন গ্লুকুরোনাইড, মানে বিলিরুবিন গ্লুকুরোনাইড হলো, মানে এটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, মানে বিলিরুবিনের সাথে গ্লুকুরোনিক অ্যাসিড যুক্ত হয়েছে। বিলিরুবিন গ্লুকুরোনাইড ইজ এক্সক্রিটেড ইনটু দ্য ইন্টেস্টাইন উইথ বাইল, মানে বাইলের সাথে সেটা ইন্টেস্টাইনে প্রবেশ করে বা ইন্টেস্টাইনে এক্সক্রিটেড হয়। বিলিরুবিন গ্লুকুরোনাইড ইন দ্য ইন্টেস্টাইন, মানে ইন্টেস্টাইনে যাওয়ার পর ব্যাকটেরিয়াল অ্যাকশন ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, মানে তারপর এখানে ব্যাকটেরিয়াল অ্যাকশন হয়, মানে ব্যাকটেরিয়া এটার সাথে কাজ করে।
স্টার্কোবিলিনোজেন মানে লার্জ ইন্টেস্টাইন থেকে স্টার্কোবিলিনোজেন হিসেবে এটার অক্সিডেশন হয়ে স্টার্কোবিলিন প্রডিউস করে, মানে যে স্টুলের মাধ্যমে এটা বের হয়ে যায়। আর স্টার্কোবিলিনোজেন ব্লাডের মাধ্যমে কিডনিতে চলে আসে, ইন্টেস্টাইন থেকে কিডনিতে চলে আসে। তো এই কিডনিতে আসার পর ইট ইজ নোন অ্যাজ ইউরোবিলিনোজেন, মানে এটা ইউরোবিলিনোজেন হিসেবে সেখানে নাম হয়। তারপরে এটা ইউরোবিলিনোজেন, এটার অক্সিডেশন হয়, এই অক্সিডেশন হয়ে ইউরিন দিয়ে ইউরোবিলিনটা বের হয়ে যায়, মানে ইউরিন দিয়ে সেটা বের হয়ে যায়। এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাংলায় মেডিকেল শিক্ষা অর্জনের সাথেই থাকবো। ধন্যবাদ।